হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিত্য নতুন ভালোবাসার গল্পগুলি সবার আগে শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। তুমি মানো বা না মানো, মেয়েটির সাথে তোমার বিয়ে হয়েছে, এটা মিথ্যে হয়ে যাবে না। হাফিজুর চৌধুরীর কথা শুনে হাতের কাছে থাকা টি টেবিলের থালায় প্রচণ্ড শক্তি প্রয়োগ করে ঘুষি মারে আবরার। মুহূর্তেই টি টেবিল ভেঙে গুড়িয়ে যায়। ঝনঝন শব্দে মুখরিত হয় গোটা ডাইনিং রুম। শক্তপোক্ত হাতের পিঠেও ঢুকে গিয়েছে এক টুকরো কাঁচ। সেখান হতে গলগল করে গড়াচ্ছে লাল রঙের তরল পদার্থ। তাতে একটুও বিচলিত দেখা গেল না হাফিজুরকে, যেন তিনি নিজ সিদ্ধান্তে অনড়। এই মুহূর্তে নাতি মারা গেলেও তিনি দমে যাবেন না। আতিয়া বেগম আঁচলে মুখ গুজে কেঁদে ওঠে। শ্বশুরের সামনে গিয়ে দুটো বাক্য উচ্চারণ করার সাহস তার নেই, আর না আছে ছেলেকে শান্ত করার শক্তি। মাঝে মধ্যে তিনি নিজেকে ব্যর্থ মা বলে ঘোষিত করে, যে সন্তানকে নিয়ন্ত্রণ করতে পারে না। আবরার নিজের রক্তমাখা হাতের পানে দৃষ্টি রেখে গম্ভীর স্বরে বলল, আমি তাকে মানি না, কবুল বলিনি আমি। চালাকি করে কাবিননামায় সাইন করেছেন আপনি দাদাভাই। নড়ে চড়ে বসে হাফিজুর, যেন সে এই জবাবেরই অপেক্ষায় ছিল। ধপধপে ফর্সা দাড়িতে হাত বুলিয়ে বলে, মানতে বাধ্য তুমি। চালাকি করেছি, তবে চুরি করিনি। পাঞ্জাবির পকেট থেকে একখানা কাগজ বের করে সেটা আবরারের সামনে তুলে ধরল। এটা তোমাদের কাবিনের কাগজ। এখানে স্পষ্ট তুমি। বাকিটা শেষ করতেই পারে না হাফিজুল। আবরার কাগজখানা ছিনিয়ে নিয়ে টুকরো টুকরো করে ছেড়ে ফেলল। আশ্চর্য বনে গেল হাফিজুর। শক্ত কণ্ঠে বলল, আবরার, কি করলে তুমি এটা? তোমাদের বিয়ের একমাত্র প্রমাণ ছিল এই কাগজ। আবরার কাগজের টুকরো ফ্লোরে ফেলে দেয়। হাফিজুরের চোখে চোখ রেখে বলে, এবার আর বলতে পারবেন না সে আমার বউ। ঝামেলা চুকে গেল। দাঁড়িয়ে পড়ে হাফিজুর। রাগান্বিত স্বরে বলে, মেয়েটিকে আমি আমার কাছে রাখব, তোমার বউ পরিচয়ে। ঝামেলা চোকাতে দেব না। মানতেই হবে তোমার। বিয়েটা ছেলে খেলা নয়। আবরারও দাঁড়িয়ে পড়ে। দাদার থেকে দ্বিগুণ তেজি স্বরে বলে, তাহলে আমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। দরজা খোলা আছে। ব্যাস। আবরার তাসনিন বড় বড় পা ফেলে বেরিয়ে যায় চৌধুরী বাড়ির চৌকাট পেরিয়ে। একবার পেছনে ফিরে তাকালে হয়তো দেখতে পেত আতিয়া বেগমের কন্দরত মুখশ্রী, দাদা ভাইয়ের অসহায় দুটো চোখ। আবরার চোখের আড়াল হতেই হাফিজুর চৌধুরী ধপ করে বসে পড়লেন সোফায়। এক হাত চোখের ওপরে রেখে হু হু করে কেঁদে ওঠে। কলিজাখানা তার পুড়ে যাচ্ছে, বুকে ব্যথা হচ্ছে। মৃত ছেলের একমাত্র স্মৃতি ছিল কলিজার টুকরো নাতি। ছেলে গত হয়েছেন 15 বছর হবে। তখন আবরারের বয়স ছিল 10 বছর। সেই থেকেই হাফিজুর চৌধুরী দুই হাতে আগলে রেখেছেন আবরার আর তার মা আতিয়া বেগমকে। কখনো এতটুকু দুঃখ পেতে দেয়নি। চাওয়ার আগেই হাজির করেছে প্রয়োজনীয় সকল কিছু। শুধুমাত্র বড় ছেলের বউ বাচ্চার সুবিধা অসুবিধার কথা চিন্তা করে। ঢাকার শহরে গড়েছেন বিশাল অট্টালিকা। মেজ ছেলে এবং ছোট ছেলের সাথে সম্পর্ক ছিন্ন করেছে। আতিয়া বেগম দৌড়ে আসে শ্বশুরের নিকট, হাঁটু মুড়ে বসে পড়ে পায়ের কাছে। শ্বশুরের হাত দুটো মুঠো করে ধরে অনুনয়ের শুয়ে বলে, বাবা, আবরানকে ফেরান, আমার ছেলে চলে যাচ্ছে। হাফিজুর আতিয়ার মাথায় হাত বুলিয়ে দেয়। ছেলের বউকে সান্ত্বনা দেওয়ার ভাষা তার নেই, শুধু দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, যেদিন তার মনে হবে আমরা তার ক্ষতি করিনি, সেই দিনই ঠিক চলে আসবে তোমার ছেলে। অপেক্ষা করো বৌমা। সত্যি কি তাই? 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর,
5, 6, 7, 8 বছর চলে গেল। আবরারের মনে হলো না তার দাদা এবং মা তার ক্ষতি করেনি। 13 বছর বয়সী একটা মেয়ের সাথে তার জীবন জুড়ে দিয়ে ভুল করেনি, তাকে ঠকায়নি। 8 বছরে পাল্টে গিয়েছে অনেক কিছু। হাফিজুর চৌধুরী আজ বেঁচে নেই। আবরারকে হারানোর শোকে বছর 2 পরেই পরলোক গমন করেছেন। হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছিল। তখন তার মেজ ছেলে, ছোট ছেলে এবং একমাত্র মেয়ে ছুটে এসেছিলেন সকল অভিমান ভুলে। ক্ষমা চেয়েছিলেন মৃত্যুর সাথে পাঞ্জা লড়া বাবার পা জড়িয়ে। দম বের হওয়ার আগে হাফিজুর চৌধুরী অক্সিজেনের মাস্ক খুলে শেষবার দুটো কথাই বলেছিলেন। শেষ বেলায় আবরারের মুখখানা দেখতে পারলাম না, আর অদ্রিতাকে তোমরা দেখে রেখো। আবরারের আমানত তোমাদের বর্ষায় রেখে গেলাম। ঘুমের ঘরে অনুভব করে ঠান্ডা একটা জিহ্বা চেটে দিচ্ছে আদ্রিতার গোটা মুখ, যেন জিহ্বার মালিক জাগাতে চাচ্ছে তাকে। ডিসেম্বরের মাঝামাঝি, হাড় কাঁপানো শীত পড়েছে। এমন সময় সাধের ঘুমের ব্যাঘাত ঘটলে নিশ্চয়ই ভালো লাগবে না। আদ্রিতারও ভালো লাগলো না। মুখখানা কম্বলের তলায় নিয়ে যেতে উদ্যত হলো, তবে জিহ্বার মালিকের জন্য পারে না। সে যেন পণ করেছে বিরক্তির সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবে আদ্রিতাকে। পিটপিট করে চোখ খুলো আদ্রিতা, কপাল কুঁচকে বলল, অ্যানি, ডোন্ট ডিস্টার্ব। বিড়ালটি মালিকের ঘুম ঘুম কণ্ঠে শুনে থামল, যেন সে বুঝতে পারল তার উপস্থিতি টের পেয়ে গেছে মালিক। আর জ্বালাতন করা ঠিক হবে না, তাই ভদ্র বাচ্চার মতো মালিকের গা ঘেঁষে শুয়ে পড়ল। হাত পা নেড়ে ঘুমানোর প্রস্তুতি নেয়। মিউ মিউ করে আওয়াজ তুলে কিছু একটা বোঝায় যেন। আদ্রিতা পাশ ফিরে অ্যানির ওপর একটা হাত রাখে, শান্ত হয় এবং মুহূর্তের মধ্যে সেও ঘুমিয়ে পড়ে। কিছু সময় ব্যবধানে দুজনেই চিৎকার করে লাফিয়ে ওঠে, কেননা দুজনের মুখেই কেউ ঠান্ডা পানি ঢেলে দিয়েছে। অ্যানি এদিক ওদিক ছোটাছুটি করছে, ভীষণ ভয় পেয়েছে যে। আদ্রিতাও ভয়ে বুক কাঁপছে। গভীর ঘুমে ছিল, হঠাৎ পানির ঝাপটায় সামলে উঠতে সময় লাগে। যখনই বুঝতে পারে সে এবং তার ছোট্ট অ্যানি ভিজে জবুতবু হয়ে গিয়েছে, তখনই বড় বড় নয়নে সামনে তাকায়। তিথি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, চোখ মুখে রাগের ছাপ স্পষ্ট। আদ্রিতা চোখ নামিয়ে শুকনো ঢোক গিলে। মুখসহ জামার কিছু অংশ ভিজে গিয়েছে, কম্বলটা খানিকটা চুপসে গিয়েছে। অ্যানি ছোটাছুটি থামিয়েছে, ঠান্ডা লেগেছে বোধহয়, তাই আদ্রিতার কোলে এসে গুটিসুটি মেরে বসে পড়ে। আদ্রিতা নিজের কামিজের অংশ দিয়ে মুছিয়ে দিতে থাকে অ্যানির শরীর। এমনিতেই ঠান্ডা সহ্য হয় না তার, না জানি আবার অসুখ বাঁধিয়ে ফেলে। এহেম আদিক্ষেতা সহ্য না তিথির, তাই মুখ বাঁকিয়ে বলে, মেলোড্রামা শেষ হলে এবার উঠুন মহারানী, অনেক কাজ পড়ে আছে, কাজগুলো শেষ করে উদ্ধার করুন আমায়। আদ্রিতা অ্যানির শরীরে নজর রেখেই বলে, ডাকলেই পারতে, এবার ভিজে কেন দিলে? এবার শোকাবে এই ভেজা কম্বল তোষক। তিথি ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়িয়েছে ততক্ষণে। এলোমেলো জিনিসপত্র গুছিয়ে রাখতে রাখতে জবাব দেয়, আম্মু বলল না উঠলে পানি মারতে, তুই তো জানিস আমি আম্মুর কথা ফেলতে পারি না। আদ্রিতা পাল্টা কোনো কথা বলে না। এর সাথে কথা বললে কথা বাড়বে, এক পর্যায়ে ঝগড়া লেগে যাবে, তখন বকাগুলো তারই খেতে হবে। তাই অ্যানিকে কোলে নিয়েই বিছানা ছাড়ে। রুম থেকে বের হতেই উদ্যত হলেই তিথি বলে ওঠে, তোর বিলাইকে লুকিয়ে রেখে যা, ভাইয়া আসছে বাড়িতে, তার সামনে পড়লে বুড়িগঙ্গায় ফেলে দিয়ে আসবে, আর তুইও লুকিয়ে থাকবি। তিথির কথা কানে তুলে না আদ্রিতা। তুহিন খুব ভালো, সে আদ্রিতার অ্যানিকে ভীষণ ভালোবাসে, কিছুতেই ফেলবে না এটা নিশ্চিত সে। আমার শরীর ভালো নেই ভাবি, রান্না করতে পারবো না। ক্লান্তি ভঙ্গিমায় সোফায় গা এলে দিয়ে বলেন আতিয়া বেগম। বেশ কয়েকটা দিন যাবৎ গা গোলাচ্ছে তার, মাছ মাংস খেতে পারছে না, মাথা ঘুরিয়ে বারংবার বমি আসছে। বয়স তার 40 ছুঁয়েছে, চেহারা জৌলস কমে এসেছে, চোখের নিচে কালি, 2-1টা চুলও সাদা হয়েছে।
শ্বশুরের মৃত্যুর পরে তিনি স্বেচ্ছায় ভাসুরদের সাথে এক বাড়িতেই থাকেন। দুটো ভাসুর খুবই স্নেহ করলেও তাদের বউ খুব একটা ভালো চোখে দেখে না আতিয়া বেগমকে। সুযোগ পেলেই কটাক্ষ করতে ভোলে না। রাজিয়া বেগম লক্ষ্য করে আতিয়া বেগমকে, বলবে বলবে করে বলা হয়নি, আজকে কপাল কুঁচকে বলেই ফেলল, কাল দেখলাম বমি করলে, মাছ খেতে পারলে না, ঘটনা কি? স্বামী মরেছে এত বছর হয়ে গেল, সন্তানরা ফেলে রেখে গেছে, এই সুযোগে কার সাথে শুয়েছিলে? বড় ভাবির কথায় কোনো প্রতিক্রিয়া করলেন না আতিয়া বেগম। যৌবনকালে যখন স্বামী পরলোক গমন করেছিলেন তখন বাবা ভাই বহুবার বলেছিল, আতিয়া নতুন করে জীবন শুরু কর, এভাবে দিন যাবে না। আতিয়ার মন গলাতে পারেনি। সম্পর্ক ছিন্ন করেছিল বাবা ভাইয়ের সাথে। তার ছেলের হাসি ফুটে ওঠে আতিয়ার ঠোঁটের কোণে। রাজিয়ার বিরক্তির আকাশ ছুঁই ছুঁই, বারংবার এগিয়ে আসে ঝগড়া বাঁধাতে, কথা কাটাকাটি করতে, কিন্তু পারে না। মাঝে মধ্যে তিনি হতাশ হয়, মনে মনে ভাবে আতিয়া বেগম মানুষ নাকি অন্য কিছু। তবে আজকে তিনি ছাড়বেন না যেন পণ করেছেন। এগিয়ে এসে বসে আতিয়ার পাশে এবং বলেন, তুমি কি ব্যাপারখানা ভেবে দেখছো না? দুটো সন্তানের মা হয়েছ, এই লক্ষণগুলোর সাথে পরিচিত তুমি। কোনো অঘটন ঘটিয়ে ফেললে আগেই বলো, আমরা ডক্টরের কাছে নিয়ে যাব, অ্যাবর্শন করিয়ে আনবো, ঝামেলা মিটিয়ে ফেলবো। চোখ খুলে আতিয়া শান্ত দৃষ্টিতে পর্যবেক্ষণ করে রাজিয়া বেগমকে। তিনি কি অবলীলায় বলে ফেলল কথাগুলো? তার সন্তানরা কাছে থাকলে নিশ্চয়ই তাকে এভাবে অপমান করতে পারতো না কেউ। আদ্রিতা অ্যানিকে কোলে নিয়ে এগিয়ে আসে। বড় মায়ের বলা কথাগুলো সে শুনেছে। অপেক্ষায় ছিল মা কখন প্রতিবাদ করবে, কখন বলবে, ভাবি এসব কিছু না, তুমি চিন্তা করিও না। কিন্তু আদ্রিতাকে হতাশ করে দিয়ে চুপ করে থাকে আতিয়া। চোখ দুটো টলটল করে ওঠে। রাজিয়ার মুখোমুখি দাঁড়ায় এবং কাটকাট গলায় বলে, বড় মা, আমার মাকে এমন কথা বলবে না, তিনি ফুলের মতো পবিত্র, আপনার মনমানসিকতা পরিবর্তন করা দরকার। রাজিয়া দাঁড়িয়ে পড়ে, তেড়ে আসে আদ্রিতার দিকে, উচ্চস্বরে বলে, কে কেমন আমি জানি না, দুটো চোখে সবই তো দেখি। পাশের বাড়ির আফজালের ঘন ঘন বাড়িতে আসার কারণ বুঝি না আমি। আমরা ভালো মানুষ, তাই চুপ করে থাকি। অ্যানি মিউ করে আওয়াজ তোলে, যেন সে বুঝতে পেরেছে মহিলাটি আদ্রিতাকে বকা দিচ্ছে। রাজিয়া বিড়ালের পানে তাকায়, পরপর বলে, তোর পবিত্র মাকে বলিস বাচ্চা নষ্ট করতে? বিধবা মানুষ, চাহিদা থাকতেই পারে, তাই বলে আমাদের মান সম্মান ডুবিয়ে দিব না। আর তুই বা কি বুঝবি, তুইও তো বিধবা। আতিয়া বেগমও দাঁড়িয়ে পড়ে, চোখ দুটো ছলছল করে তার। এতক্ষণে এত কথা তার গায়ে না লাগলেও এবার কলিজা লেগেছে। ধরে আসা গলায় মিনতি করে বলে, এমন কথা বলবেন না ভাবি, আদ্রিতা বিধবা নয়, ও কখনোই বিধবা হবে না। আদ্রিতা মুখ বাঁকিয়ে বলে, আপনার বোধহয় স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছে, আপনি ভুলে গেছেন আমার বিয়ে হয়নি। মা, তুমিও না, এনার কথা শোনো না তো। রাজিয়া আরো কিছু বলতে যাবে, আতিয়া তার হাতটা মুঠো করে ধরে, এছাড়াই মিনতি করে কিছু না বলতে। মুখ বাঁকায় রাজিয়া। আতিয়া বেগমের থেকে হাতখানা ছাড়িয়ে নেয় ঝাড়া দিয়ে। রাগতার আকাশ ছুঁই ছুঁই। আদ্রিতার গালে কষে একটা থাপড় দিতে পারলে শান্তি লাগতো। সাহস কত, তাকে বলে কিনা তার স্মৃতিশক্তি হারিয়েছে। তুই তোর মাকে নিয়ে বেরিয়ে যেতে পারিস সেই বাড়ি থেকে, আমাদের একটু শান্তি দিতে পারিস না? আদ্রিতা সামান্তালি বলে, এই বাড়িটা বড় মায়ের ছেলের, তাহলে এখান থেকে তো তোমরাই বের। বাকিটা শেষ করার আগেই রাজিয়া বেগমের হাত উঠে যায় আদ্রিতার গালে। খুব শক্ত একটা থাপ্পড়ে চুপ করিয়ে দেয়। মাথা ভনভন করছে আদ্রিতার। কিছু মুহূর্ত চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে। কানে আসে আতিয়া বেগমের আর্তনাদ। অনুভব করে নরম তুলতুলে একখানা হাত জড়িয়ে ধরেছে আদ্রিতাকে। থেমে যায় রাজিয়া, উচ্চস্বরে বলে চলেছে, বাইরের মেয়ে হয়ে আমাকে এইসব বলার সাহস কোথায় পায়? মুখ বেরিয়ে গিয়েছে, একদম ভেঙে না গড়িয়ে দিব। আবরার একটা চোর, সে চুরি করে আমার শ্বশুরের থেকে বাড়ি লিখে নিয়ে নিখোঁজ হয়েছে, আমাদের ঘাড়ে রেখে গিয়েছে উটকো ঝামেলা। তার মা একটা বেহায়া মহিলা, বুড়ো বয়সে পেট বাঁধিয়েছে। ছি! এমন আরও অনেক কিছু। আদ্রিতা চোখ খোলে। তার কোলে থাকা অ্যানি মিমু আওয়াজ তুলে বকা দিচ্ছে রাজিয়া বেগমকে। কত বড় সাহস
তারই মনিবের গায়ে হাত তুলছে। আদ্রিতার কোল থেকে নামলে এতক্ষণে খামচে দিত রাজিয়াকে। আতিয়া বেগম স্নেহমাখা হাত বুলিয়ে দেয় আদ্রিতার গালে। কপট রাগ দেখিয়ে বলে, বেশি কথা কেন বলিস তুই? চুপ থাকা যায় না? আদ্রিতা মৃদু হেসে মাথায় ঠেকায় আতিয়া বেগমের বুকে এবং ধরে আসা স্বরে বলে, চলো না মা, আমরা দূরে কোথাও চলে যাই, যেখানে তুমি আমি ছাড়া কেউ থাকবে না, আমাদের শান্তির একটা সংসার হবে। জবাব দেয় না আতিয়া বেগম, মনে মনে বলে, আমাদের কপালে শান্তি লেখা নেই রে মা। আমরা যে পোড়া কপাল নিয়ে দুনিয়ায় এসেছি। আমার আবরার আমাদের দুঃখের সাগরে ভাসিয়ে দিয়েছে। সুইজারল্যান্ডের জুখির শহর নির্জন এবং নিস্তব্ধ। বাংলাদেশের মতো জমজমাট শব্দ, দূষণ, কোলাহল এসবের অস্তিত্ব নেই। ভোরের আলো ফুটেছে বেশ কয়েক ঘন্টা আগেই। কর্মীজীবী মানুষজন ছুটে চলেছে নিজ নিজ কর্মস্থলে। রোডের সাথে অবস্থিত ছোট্ট বাড়িটিতে এখনো আলো জ্বলেনি। বাড়ির ভেতরটা অন্ধকার ছেয়ে আছে, যেন সূর্যমামা এখনো ওঠেনি। বাড়ির মেন ফাটক পেরোলেই নজরে পড়ে বিশাল ডাইনিং রুম। বড় বড় চারখানা সোফা, চারপাশে বসানো, মাঝখানে টি টেবিল। সেই টেবিলের ওপরে আকিট ফুলের একখানা টব রাখা। বাম পাশে কিচেন এবং সোজাসুজি সিঁড়ি। সিঁড়ি বেয়ে ওপরে উঠলেই নজরে পড়বে দুটো রুম। একটা রুমের সামনে বড় বড় অক্ষরে লেখা আবরার তাসনিন। অপর রুমখানা হতে হাই তুলতে তুলতে বেশ অবাক হয় সিয়াম। ঘুম তার এখনো পুরোপুরি কাটেনি, চোখ দুটো যেন লেগে আছে। হাতে বড় একখানা ফোন, দৃষ্টি তার এখনো ফোনের স্ক্রিনে। ললাটে তিনটে ভাঁজ পড়েছে। মুহূর্ত ঘুম ছোটানোর উদ্দেশ্যে ফোনখানা হাতে তুলেছিল। ফেসবুকে নিউজ ফিড ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ নজর আটকেছিল অ্যাড ফ্রেন্ড আসা একটা আইডির পানে। তখনই তড়িঘড়ি করে বিছানা ছেড়েছে সে। সিয়াম আবরারের কক্ষের দরজায় টোকা দেয়। দৃষ্টি পড়ে নেমপ্লেটের ওপরে। বিড়বিড় করে একবার নামটা পড়ে নেয়, পরপরই মুখ বাঁকায়। শালা তোর নাম আবরার সেটা আমরা জানি, আমাদের জানাতে হবে না। পরপরই আবারও টোকা দেয়। ভেতর হতে কোনো সার শব্দ পাওয়া যায় না। বিরক্তি হয়ে সিয়াম দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ে। ডান পাশে থাকা সুইচ বোর্ডের বাটন টিপে রুমটা আলোকিত করে। কোমর অবধি কম্বল জড়িয়ে ঘুমিয়ে আছে আবরার। বড় বড় চুলগুলো এলোমেলো, দুই হাত ওপর দিকে দিয়েছে। ফর্সা বুকের কালো কয়লার ঠিক ওপরে সাদা রঙের ব্যান্ডেড জড়ানো। নাভির বাম পাশেও ওয়ান টাইম ব্যান্ডেজ। কপালে রক্ত শুকিয়ে টানটান হয়ে আছে। সিয়াম এগিয়ে যায়। আবরারের শরীর হতে কম্বলটা টান মেরে নিয়ে নেয়। হাত বাড়িয়ে কাটা জায়গাগুলোয় ছুঁয়ে দেয় আলতো করে। পরপরই বলে, আবরার বড় অহনা ছাড়াও তোর আরও একটা বোন আছে, আগে তো বলিসনি। কি কিউট রে তোর বোন, আন্টির সাথে পিকচার আপলোড করেছে ফেসবুকে। আবরার চোখ খুলে তাকায় সিয়ামের পানে, বাবুরু উঁচু করে। ব্যাস, সিয়াম বুঝতে পারে। কথা বলতে কি প্রবলেম তোর? সব সময় এমন ইশারা কেন করিস? মাঝে মধ্যে মনে হয় আমি তোর বউ বাচ্চাদের নিয়ে সময় কাটাচ্ছি, তোর জোর রোমান্স পেয়েছে তাই ইশারায় ডাকছিস কাছে যেতে। সিঙ্গেল লাইফে এমন ইশারা কতটা যন্ত্রণাদায়ক বুঝিস তুই? আমরা ধীরে সুস্থে উঠে বসে, বাঁ হাতে চুলগুলো পেছনে ঠেলে হামি তোলে। দেয়ালে টাঙানো ঘড়ির পানে নজর বুলিয়ে সময় দেখে নেয়। পরপর গম্ভীর স্বরে বলে, স্টপ দি ড্রামা অ্যান্ড টেল মি হোয়াট হ্যাপেন্ড। শ্যাম ধপ করে বসে পড়ে আবরারের পাশে। ফোনখানা এগিয়ে দেয়। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে আতিয়া বেগমের কাঁধে মাথা রেখে দূরে অবস্থিত সাগর দেখছে একটা মেয়ে। নীল রঙের টপস এবং কালো জিন্স পরনে তার। গলায় ঝুলছে নীল রঙের ওড়না। লম্বা চুলগুলো হাঁটু ছড়িয়ে গিয়েছে। আবরারের চোখ আটকে যায় ক্যাপশনে। সেখানে লেখা রয়েছে, আই উইশ আমার জীবনেও একজন সুপার হিরো আসতো, আমাকে আর আমার মাকে নিয়ে চলে যেত অনেক দূরে, যেখানে সবাই আমাদের ভালোবাসতো এবং সম্মান করত।
সিয়ামের ফোনখানা শূন্যে ছুঁড়ে মারে আবরার। রুম ছড়িয়ে ব্যালকনি পেরিয়ে তার স্থান হয় বাগানে। ইতিমধ্যেই চোয়াল শক্ত করে ফেলেছে, লাল লাল আঁখি দুটোয় যেন আগুন ঝরছে। স্তব্ধ সিয়াম খানিকক্ষণ তাকিয়ে থাকে আবরারের মুখ পানে, পরপরই কাঁদো কাঁদো স্বরে বলে, আমার ফোন তোর কি ক্ষতি করেছিল ভাই? 5 দিন হলো ফোনটা কিনেছিলাম। ফোঁস করে শ্বাস টানে আবরার। চোখ বন্ধ করে কিছু একটা চিন্তা করে। তারপর খাটের পাশে থাকা টি টেবিলের ওপর থাকা চার্জার হতে ফোন তুলে ব্যস্ত ভঙ্গিমায় কিছু একটা করতে করতে সিয়ামকে আদেশের সুরে বলে, 2টো টিকেটের ব্যবস্থা করো ইমিডিয়েটলি। ফোনের চোখ ভুলে চিন্তায় পড়ে যায় সিয়াম। পরপরই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে ওর। বাই এনি চান্স আবরার কি তার জন্য এই মেয়েটিকে এখানে আনার ব্যবস্থা করছে? তোর বোনকে এখানে আনবি? আগে বলে রাখছি, তাকে কিন্তু আমি বিয়ে করব, প্রেম টেম করব না। আবরার তাকায় সিয়ামের পানে। মুহূর্তে সিয়াম এক দৌড়ে বেরিয়ে পড়ে রুম হতে। প্রথমে বাগানে যেতে হবে, ফোনখানা আস্ত থাকলেই হলো। আবরার বিড়বিড় করে আওড়ালো, আই উইল কিল হিম। তার সাহস হলো কি করে আমার আম্মুর পিকচার ফেসবুকে আপলোড দেওয়া?